নমস্কার, আমি রামজীবন গোস্বামী। আপনাদের অনেকের অনুরোধে আজ থেকে আমার নিউজ চ্যানেল আরজি নিউজ তার পথ চলা শুরু করলো। আমি প্রথমেই আপনাদের সকলের কাছে অঙ্গীকার করছি যে আমার নিউজ চ্যানেলে প্রতি শনি এবং রবিবার সন্ধ্যা 8টা থেকে আপনারা প্রতিবেদন দেখতে পাবেন। আমি একজন সাধারণ মানুষ। আমি সত্য এবং নির্ভীকভাবে আমাদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবেদন সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব আমাকে কয়েকদিন ধরেই অনুরোধ করছিল 9 তারিখে ঘটে যাওয়া কলকাতা আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর ওপর একটা প্রতিবেদন করার জন্য। তাই আপনাদের কাছে আমি আরজিকরের ঘটনা নিয়ে কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সকলেই শুনেছি, সকলেই জানি যে আরজিকর নিয়ে 9ই আগস্ট থেকে যে ঘটনা ঘটে চলেছে, এখনো পর্যন্ত নির্মম অত্যাচারের শিকার হওয়া আরজিকরের একজন জুনিয়র ডাক্তার, যে নিজেকে মানব সেবায় সামিল করার জন্যে আরও উচ্চতর ডাক্তারি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মেডিসিন বিভাগে এমডি করতে গিয়েছিল। কিন্তু সেই মেয়েটিকে নির্মমভাবে অত্যাচারিত হয়ে কতগুলো পশুর কাছে তার প্রাণ বিসর্জন দিতে হলো। সকাল 9:30 নাগাদ আরজিকর মেডিকেল কলেজের প্রশাসকরা মেয়েটির মৃতদেহ দেখতে পেল তাদের কনফারেন্স হলে। সকাল 10টা 10 মিনিটে টাওয়ার পুলিশ স্টেশনে আরজিকর কর্তৃপক্ষ একটা সাধারণ জিডি করলেন, দিয়ে তাদের দায় সারলেন। আর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করলেন রাত্রি 11:30টার সময়, আর এফআইআর করলেন রাত্রি 12টার সময়। তো আরজিকর কর্তৃপক্ষের এই যে কার্যাবলী, এই কার্যাবলী সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি করেছে। কারণ মেয়েটির ময়নাতদন্ত হয়েছে সন্ধ্যা 6টা 10 থেকে সন্ধ্যা 7টা 10 পর্যন্ত। ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানতে পারা যায়, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যখন তার মৃত্যুর কারণটা জানতেই পেরেছি, তখন আরজিকর কর্তৃপক্ষ কেন রাত্রি 11টার সময় এফআইআর, রাত্রি 11টার সময় জিডি করলেন এবং রাত্রি 12টার সময় এফআইআর করলেন, এই কারণটা আমাদের কারোরই বোধগম্য হলো না। তাছাড়াও পুলিশকে জানানোর পর পুলিশের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলি করার দেখার, সেগুলি তারা দেখল। দেখার পর কেন যে
মৃতদেহটি তাড়াতাড়ি সৎকাজ করা হলো, সেটাও আমাদের বোধগম্য হলো না। যাক, পুলিশি তদন্তে 5 দিনের মধ্যে আমরা দেখতে পেলাম একজন লম্পট মদ্যপ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হলো। পুলিশের মাধ্যমে আমরা জানতে পারলাম এই জঘন্য কর্মকাণ্ডটি নাকি সঞ্জয় রায় করেছে। তারপর বিভিন্ন মানুষের জনস্বার্থের মামলার ফলে কলকাতা হাইকোর্টের রায়ে 14 তারিখ থেকে সিবিআই তদন্তভার হাতে পেল। 14 তারিখ থেকে আজ 30 তারিখ, প্রায় 17টা দিন হয়ে গেল। সিবিআই যে কি তদন্ত করছে আমাদের মতো সাধারণ মানুষদের মাথায় এখনো পর্যন্ত তা ঢুকছে না। কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, সে এখনো জেল হেফাজতে আছে, এটা আমরা জানি। কিন্তু সিবিআই 17 দিন ধরে কি তদন্ত করছে আর তারা যে কি করছে এবং তাদের তদন্ত সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মনে কিন্তু এখন একটা সন্দেহ দানা বাঁধছে। একটা মৃত্যুকে কেন্দ্র করে, একটা জঘন্য কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি তাদের ফায়দা তোলার জন্য যে যার মতন করে পথে নেমে পড়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা মা তার মেয়েটিকে হারিয়ে যারা পাগলের মতন হয়ে গেছে, এখনো পর্যন্ত মেয়েটি কোনো বিচার পেল না। জানি না তার সঠিক বিচার হবে কিনা, কারণ গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ফেক নিউজ কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি। কখনো শুনছি সিবিআই দপ্তরে গিয়ে সঞ্জয় রায় নাকি স্বীকার করেছে যে সে মেয়েটির উপর কোনো পাশবিক অত্যাচার করেনি এবং মেয়েটিকে হত্যা করেনি। তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো ঘটনাই ঘটছে, যেমন আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি যখন ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করলেন, তার বিকেলবেলায় দেখতে পেলাম তাকে আরজি কর মেডিকেল কলেজের জায়গায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে দেখলাম সিবিআই যখন ডাকলো, সে যখন আদালতে যেয়ে ধাক্কা খেল, তাকে টানা 14 দিন ধরে সিবিআই সকালে ডাকছে, বিভিন্ন জেরা করছে, সন্ধ্যেবেলায় ছেড়ে দিচ্ছে এবং তার অনেক অপকীর্তি চারিদিকে ভেসে বেড়াচ্ছে। তারই প্রাক্তন সহকর্মীরা তার নামে প্রচুর অভিযোগ তুলছে, যে অভিযোগের শেষ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীপ্ত কণ্ঠে বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের ফাঁসি চাই, এবং তিনি এখনো ওপেনলি কথাগুলো বলে যাচ্ছেন। তাহলে যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অপরাধীদের ধরার পক্ষে, তাদের ফাঁসি চাইছে, তবু জানি না কোন অদৃশ্য কারণে এখনো পর্যন্ত ওই ফুলের মতন মেয়েটির ওপর যারা নির্মম অত্যাচার করেছিল, দিয়ে তাকে হত্যা করেছে, তারা ধরা পড়ছে না। শুধু তাই নয়, আমার সারা পশ্চিম বাংলা তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, এমনকি বিদেশেও এটি নিয়ে বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। জনসাধারণ যে যার মতন করে আন্দোলন করছে। আমার বাংলার মায়েরা, মেয়েরা, তারা একদিন রাত জাগো অভিযান করেছে। আদালতে গিয়ে বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা তাদের মতন করে চেষ্টা করছে। তার সত্ত্বেও আরজি করের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটির পর একটি ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সকলে এগিয়ে আসুন, আমরা আমাদের মতন করে আমাদের সমাজটার একটা পরিবর্তন আনার চেষ্টা করি। একটি মেয়ে যখন রাস্তায় নামে, রাস্তায় যদি কেউ না থাকে, সে নিজেকে অসহায় বোধ করে। সে যেন একটি ছেলেকে দেখে সেই অসহায় বোধ আর না করে, সেই চেতনা আমরা আমাদের প্রজন্মের মধ্যে নিয়ে আসি। কারণ সমাজে যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলেছে, সেই ঘটনাগুলির আমরা যদি এগিয়ে না আসি, আমাদের সমাজটাকে, আমাদের ছেলে মেয়েদের ঠিক মতন শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে সরকার যত চেষ্টাই করুক না কেন সমাজের পরিবর্তন ঘটাতে পারবে না। আর এই যে নরখাদকগুলো আছে, যারা মেয়ে ছেলে দেখলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করে, তাদেরকেও নিপীড়ন করা যাবে না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, সমাজের বিভিন্ন স্তরে যে সমস্ত অপরাধগুলো ঘটে চলে, সেই অপরাধগুলো যাতে না ঘটে তার জন্য প্রশাসনকে আরও সজীব করে গড়ে তোলার জন্য। আজ প্রথম দিন, এটুকুই থাক। পরবর্তী সময়ে প্রতি শনি এবং রবিবার রাত্রি 8টা থেকে আমি আমার প্রতিবেদন করব। প্রতিদিন কোনো না কোনো বিষয় তুলে ধরে বিশদ বিশ্লেষণ করব। আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটি যাতে টিকে থাকে, যাতে চ্যানেলটিকে আমি আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি, তাই আপনারা আরজে নিউজের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন। এইটুকু বলে সকলকে আমার পক্ষ থেকে এবং আরজে নিউজের পক্ষ থেকে একান্ত অনুরোধ, সকলে মিলে আসুন না আমরা সমাজটাকে বদলাই। যে সমাজে কোনো মেয়ে ধর্ষিতা হবে না, যে সমাজে কোনো মেয়ে তাকে অসহায় ভাববে না, যে সমাজে যে কোনো ঘটনা ঘটানোর আগে অপরাধীরা অন্তত 100 বার চিন্তা করবে যে তারা অপরাধ করলে আর যাই হোক সমাজে ঠাঁই তাদের হবে না। সকলের কাছে এইটুকু অনুরোধ করে সকলকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমার বলা শেষ করলাম।